আমি বেশ কিছুদিন ধরেই বলছি, ইতিমধ্যেই বাইরে থেকেও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। আমাদের সেই গর্বের, সম্মানের সমন্বয়করা বা সমন্বয়ক পরিচয় এখন কি হচ্ছে। আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অত্যন্ত উপরের লেভেলের একজন কর্মকর্তা, জাস্ট কষ্টের কথা, দুঃখের কথা জানাতে। তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে, 5টা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে, ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে 5টি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না। যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয়ক পরিচয়ে 4-5 জন তার অফিসে গতকাল গিয়েছিলেন। গিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন, ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন। তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে, ওই ভদ্রলোককে দিতে হবে। সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি, ইভ্যালুয়েশন কমিটির আমি মেম্বার নই, দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এবং ইতিমধ্যেই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে, যেহেতু কেউ কোয়ালিফাই করেনি, নতুন করে টেন্ডার হবে, এখানে তার কিছু করবার নেই। সমন্বয়করা মানতে নারাজ, তাদের দাবি, তারা আন্দোলন করেছে, অভ্যুত্থান করেছে, শেখ হাসিনাকে বিদায় করেছে। কাজেই এই শেখ হাসিনার আমলের লেসপেন্সার বা শেখ হাসিনার লেসপেন্সার ওই সব কর্মকর্তাকে বলছিলেন। এবং আমি জানি ওই কর্মকর্তার রাজনৈতিক পছন্দ অপছন্দটা কি, সেটা কোনোভাবেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালেই, কোনো আমলেই না পারিবারিকভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন। তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে, 15 বছর আমরা বিদায় করেছি, 15 বছর কিছুই আমরা রাখবো না, আমরা যা বলবো তাই করতে হবে। উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সী, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন। তারা নারাজ, তারা তার কথা শুনতে রাজি নন, চাচ্ছে তাই রকমের ব্যবহার করেছেন। এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন, তারা তাদের মধ্যে মূল যিনি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই পরিচয় তিনি দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক পরিচয়, এখন তো রাজনৈতিক পরিচয় সমন্বয়ক। আগে তুমি যখন ছাত্র ছিলে বা শেখ হাসিনা আমলে তুমি কি করতে। কথায় কথায় সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয়ক বললেন যে তিনি ছাত্রলীগ করতেন। ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা একটি সাহস নিয়েই বললেন, তাহলে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছো, পরিবর্তনটা কি হলো। কোনো কথা শুনতে নারাজ, তাদেরকে কাজ দিতেই হবে। এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ বাকবিতণ্ডার পরে অন্য একজন তাদের মধ্যে বলছে এখানে কথা বলে লাভ নেই, এদেরকে অন্যভাবে শাস্তি করতে হবে। সেখান থেকে বেরিয়ে গিয়ে পরে তার ঘনিষ্ঠ যন্ত্রের হুমকি দেওয়া হচ্ছে, তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ওই সমন্বয়করা ফোন দিয়েছেন। তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এখন আমার কাছেও আছে, অন্তত যিনি যোগাযোগ করে প্রধান ব্যক্তি হিসেবে, দলনেতা হিসেবে সেখানে গিয়েছিলেন। ওই সরকারি কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন। উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে, ওদের কথায় সায় না দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে মানসিক অবস্থা, সেখান থেকে তাকে রক্ষা করবে কে। এবং আরেকটা কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেরই আরেকটা জায়গায়, আরেকটা টেন্ডার প্রক্রিয়াতে, সেখানে এই সমন্বয়ক নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে। সেখানেও যেহেতু তারা কোয়ালিফাই করে না, তাদেরকে দেওয়া সম্ভব নয়, তখন সমন্বয়করা তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে বা যাকে কাজটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তাদেরকে ট্যাগ করে দিতে হবে। এটা একটা উদাহরণ আমি বললাম, এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে। যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলেন, হয়তো সাহস করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থার কোনো বদল হয়েছে কিনা। ওই যে শেখ হাসিনার কথায় তারা তাল দিতেন, তেল দিতেন, কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না, দিতে পারলে ভালো হতো, কিন্তু তারপরে অনেকে দিয়েছেন, তাদেরকে আমরা গালমন্দ করি, সেটাও স্বাভাবিক, অনেকে সেটা পাবারও যোগ্য। কিন্তু কতক্ষণ, যার শত শত হাজার হাজার কোটি টাকার স্টেক আছে, তার জন্য কতক্ষণ সম্ভব। তারপরে আরেকটা বিষয় আমি একটু আলোচনায় আনতে চাই। এই যে কথায় কথায় এখন পত্রপত্রিকা আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর, আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে। আপনাদের স্মরণ থাকবার কথা, 2007-8 কথা বলতে গিয়ে টেনে মুন্নি সাহার সঙ্গে আলোচনার সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন যে 2007-8 তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ফিট করা রিপোর্ট করতেন, ছাপতেন, যেটা একমাত্র বাংলাদেশে নিউজ সম্পাদক নুরুল কবির ছাপেননি। মাহফুজ আনামের কথা আমার নয়। এবং সে কথা বলে এই সরল স্বীকারোক্তি করতে গিয়েও তিনি বিপদে পড়েছেন, তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে সারা দেশে, তাকে সারা দেশে চুরি করতে হয়েছে, ভোগান্তি পোহাতে হয়েছে। এখনো সেই অবস্থা আছে। এই যে বিভিন্ন সংস্থা
দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা খুশি তা একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তদন্তের প্রক্রিয়ার মধ্যে বা যখন যে পর্যায়ে তদন্ত আছে সেখানে হয়তো সেটা মনে হচ্ছে যে তিনি দোষী, কিন্তু একজনকে আদালতে চূড়ান্তভাবে প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রায়াল করা যায় কিনা সেটা খতিয়ে দেখা দরকার। দ্বিতীয়ত, কিছু কিছু সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনে এই কাজগুলো করছেন অর্থের বিনিময়ে। অনেকে আমাকে বলেছেন, নাম ধরে ধরে বলেছেন। আমি সেটা বলতে চাই না, আমার সেটা বলা দরকারও নেই এবং সেটা আমি বলতে বাধ্য নেই, কিন্তু করিডোরে এই আওয়াজ আছে, এই আলোচনা আছে এবং যে কেউ শুনতে চাইলে, জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্টসাধ্য না। আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন এবং সরকারে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বিশেষ করে সমন্বয়কদের মূল নেতৃত্বে যারা আছেন, তাদেরও কাউকে নিয়ে কথা আছে, কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন, কেননা তারা রাজনীতি করতে চাইছেন। এবং আমি আরও বিশেষ করে অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরও বিশেষ করে বলে প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে সজাগ, সতর্ক এবং ব্যবস্থা নিতে অনুরোধ করব। এবং এটা না হলে এর দায় তাকে এবং তাদের সবাইকে নিতে হবে।